স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের আজকের পর্বে আমরা আলোচনা করব ইশতেহার নিয়ে। বিষয় আলোচনার জন্য আমার সঙ্গে এসে উপস্থিত হয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ ইশাক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আলোচনা শুরু করছি। মোহাম্মদ ইশাক, আপনার কাছে জানতে চাই, আপনি দেখলেন যে পরপর 2 দিন বিএনপি ইশতেহার দিয়েছে এবং জামাত ইশতেহার দিয়েছে। একদম সহজ সরল প্রশ্নটি করতে চাই, যদি দু দলের ইশতেহারকে পর্যালোচনা করেন, মূল্যায়ন করেন, তাহলে কিভাবে মূল্যায়ন করবেন? আপনি যদি নির্বাচনী ইশতেহারের কথা বলেন, যে নির্বাচনী মাঠে, ভোটের মাঠে কোন ইশতেহারটা বেশি কার্যকরী, তাহলে নিঃসন্দেহে বিএনপির নির্বাচনী ইশতেহারটা এগিয়ে থাকবে। বিএনপির নির্বাচনী ইশতেহারে কিছু কিওয়ার্ড আছে, কিছু ক্যাচফ্রেজ আছে, যেগুলোর পিছনে মানুষ র্যালি করতে পারে। বিএনপির নির্বাচনী ইশতেহারের মূল মন্ত্র কি? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, পেপাল, এই ধরনের কয়েকটা কিওয়ার্ড। মানুষ এগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারে মোটামুটি, কম্প্যারেটিভলি স্পিকিং, এবং তারা এই সকল ওয়াদার পেছনে নিজেদেরকে একত্রিত করতে পারে বা মনে করতে পারে এই ওয়াদাগুলো আমাদের দাবি দেওয়ার হয়তো বা আমাদের যে চাহিদাগুলো আছে সেগুলো পূরণ করতে পারবে। অন্যদিকে জামাতের যে ইশতেহারটা আছে, সেই ইশতেহারটা অনেকটা বামপন্থী দলগুলোর মতন হয়ে গেছে। কোন অর্থে বামপন্থী দলগুলোর মতন হয়েছে বললাম? এখানে প্রচুর তত্ত্ব কথা আছে, কিন্তু এইখানে এমন কোনো কিওয়ার্ড নাই, কোনো বাজওয়ার্ড নাই, এইখানে কোনো ক্যাচফ্রেজ নাই, যেটা দেখে মানুষ সেটাকে আইডেন্টিফাই করতে পারে এবং সেইটার পক্ষে অবস্থান নিতে পারে। এখানে অনেক তত্ত্বকথা আছে, সেই তত্ত্বকথার আমি 2টা সমস্যা দেখছি। 1 নম্বর হচ্ছে, মানুষ যখন ভোট দিতে যাবে সে তখন এত ডিটেইলড পলিসি পড়ে তারপর কোনটা ভালো কোনটা মন্দ এগুলো এত বিচার বিশ্লেষণ করে ভোট সাধারণত দেয় না। আর 2 নম্বর হচ্ছে, এই পলিসিগুলো তত্ত্ব তখন ভালো যখন সেই তত্ত্বটা বাস্তবে কাজ করে। যেই তত্ত্ব বাস্তবে কাজ করে না সেই তত্ত্বকে কিন্তু আমরা ভালো তত্ত্ব বলতে পারি না। জামাতের কিছু জায়গায় যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলো আসলেই প্রায়োগিক দিক থেকে আপনার কতখানি কার্যকর সেটা আমরা এখনও নিশ্চিত না। তবে সেই দিক থেকে ভোটের মাঠের প্রশ্নে বিএনপির ইশতেহার দিয়ে বিএনপি অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু বিএনপির ইশতেহারে একটা ফান্ডামেন্টাল ফ্ল আছে। সেই ফান্ডামেন্টাল ফ্লটা হচ্ছে, সংবিধান প্রসঙ্গে বিএনপির ইশতেহারে যে কথাগুলো বলা আছে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য, রাজনৈতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক রকমের হুমকি। এটার সাথে আমরা পূর্বতন যে স্বৈরাচারী ব্যবস্থা আছে তার কোনো অমিল পাই না। আরেকটা সমস্যা বিএনপির ইশতেহারে যেটা আছে সেটা হচ্ছে, বিএনপির ইশতেহারে অনেক কথাই বলা আছে যেটা বিএনপির 2001 সালের যে ইশতেহার ছিল সেই ইশতেহারের আপনার পুনরাবৃত্তি মাত্র, হয়তো কিছু ওয়ার্ড চেঞ্জ করে দেওয়া হয়েছে। যেমন ধরেন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করার কথা, এটা কিন্তু 2001 সালের ইশতেহারে ছিল। 2003 সালে আপনার তৎকালীন যে বিএনপি জামাত সরকার ছিল তারা সেটা ঘোষণাও করেছিল, আবার এখন বিএনপি সেটা বলছে। তো এই ধরনের কিছু বিষয় আছে। জি, এই বিষয়ে আমরা আলোচনা করবো। আরও সংবিধানের যে বিষয়গুলো বললেন, বিশেষ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। দর্শক স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসাইন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। আলোচনা করছিলাম ইশতেহার নিয়ে। মোহাম্মদ ইশাক, আপনার কাছে আরেকটু জানতে চাই যে আপনি যেটি শেষ বলছিলেন যে বিএনপির ইশতেহারে যে সাংবিধানিক বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনি বলছেন যে এটি গণতন্ত্রের জন্য সুখকর নয়, সেই বিষয়গুলো যদি একটু ব্যাখ্যা করে বলতেন। আচ্ছা, আমাকে এটার জন্য একটু দীর্ঘ উত্তর দিতে হবে। প্রথমে আমরা দেখি যে বাংলাদেশে যে সংকটটা তৈরি হলো, যে সংকটের ফলে 24 সালে একটা বিপ্লবের প্রয়োজন হলো, সেই সংকটটা শুরুটা কোথা থেকে? 1990 সালে যখন বাংলাদেশ পার্লামেন্টারি ডেমোক্রেসিতে প্রবেশ করলো, তখন থেকে বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় সংকট হচ্ছে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার। বাংলাদেশে একটা উইনার টেক অল সিস্টেম আছে, অর্থাৎ যে জেতে সে সবই জেতে আর যে হারে সবই হারে। এর ফলে রাজনৈতিক দলগুলো ক্ষমতা পেলে ক্ষমতা ছাড়তে চায় না, আর যখন বিরোধী দলে থাকে তখন যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়। এ কারণে বিরোধী দলগুলো কখনো বিশ্বাস করে না যে সরকারি দল যদি তার আন্ডারে নির্বাচন হয় তাহলে সে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবে। আর সরকারি দল সবসময় আমরা দেখেছি বিভিন্নভাবে ইলেকশনকে প্রভাবিত করার চেষ্টা করে। এর ফলে আপনার বিএনপির প্রথম শাসন আমলে কেয়ারটেকার ফর্মুলা নিয়ে আন্দোলন হলো। পরবর্তীতে বেগম খালেদা জিয়া উনি কেয়ারটেকার দাবি মেনে নিলেন। কেয়ারটেকারের অধীনে আমরা 1996 সালে ইলেকশন দেখলাম। 2001 সালে খানিকটা টালবাহানা হলো, তারপরও 2001 সালে কেয়ারটেকার অধীনে একটা নির্বাচন হলো। 2006 সালে
সে সময় কি হলো, বিচারপতিদের বয়স বৃদ্ধি করার একটা চেষ্টা চললো, আপনার পছন্দের বিচারপতিদেরকে কিভাবে কেয়ারটেকার সরকারের প্রধান বানানো যায় সেটার একটা প্রচেষ্টা হলো, এর প্রতিবাদে আন্দোলন হলো, ভোটার তালিকা নিয়ে একটা বিতর্ক তৈরি হলো। এটার ফলে 111-এর ক্ষেত্র প্রস্তুত হলো। এগেইন 111-কে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের সেই সাথে এটাও মনে রাখতে হবে যে কিছু ব্যক্তির, কিছু গোষ্ঠীর, কিছু কাজের কারণে 111-এর ক্রীড়নকরা তারা সেই জাস্টিফিকেশনটা খুঁজে পেয়েছিল, যার কারণে প্রাথমিক দিকে 111 কিন্তু একটা জনগ্রহণযোগ্যতাও পেয়েছিল। এরপর হাসিনা যখন 2008 সালে সেই 111-এর কন্টিনিউশন হিসাবে, সেই বন্দোবস্তর কন্টিনিউশন হিসাবে সে যখন নির্বাচনে জিতে 2009 সালে সরকার গঠন করলো, তখন সে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তুলে দিল। কিসের বদৌলতে? 2/3 মেজরিটির বদৌলতে। 2/3 মেজরিটি কিভাবে আসলো? সে ভোট পেয়েছে 48%। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ভোট পেয়েছে 48%। কিন্তু আমাদের যে, আপনাকে একটু থামাই, এই আলোচনাটা আমি আপনার কাছ থেকে শুনবো, এখান থেকেই শুনবো, নিচ্ছি একটি ছোট্ট বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন, সঙ্গে যুক্ত আছে আমি বেলায়েত হোসাইন। মহোদয় শেখ আলোচনা করছিলেন যে 2/3 মেজরিটি নিয়ে শেখ হাসিনা সংসদে আসলেন এবং সংবিধানের নিজের ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন করে নিলেন, এরপর থেকে যদি একটু বলেন। তো যেহেতু আমাদের ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে নির্বাচন হয়, অর্থাৎ যে সবচেয়ে বেশি ভোট পায় একটা নির্বাচনী আসনে সে জয়ী হয়, তাহলে আপনার 48% ভোট পেলেও আসনের হিসাবে হাসিনার দল 77% ভোট পেয়েছে। অন্যদিকে বিএনপি 32% ভোট পেয়েছে সারা দেশে, কিন্তু আসন পেয়েছে মাত্র 10%-এর কাছাকাছি, 30টার মতন। এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমের যেই সমস্যা, ত্রুটি, সেইটাকে ব্যবহার করে হাসিনা 48% জনগণের ভোট নিয়ে 77% জনগণের প্রতিনিধি হয়ে গেল, 77% সংসদীয় আসন সে উপভোগ করলো। ওই যেখানে আমাদের সংবিধানের যে নিয়ম 2/3 মেজরিটি হলে এটা সুপার মেজরিটি, তাহলে আপনি সকল বাধা বিপত্তি অতিক্রম করতে পারবেন, কারণ আপনার সংবিধান সংশোধন করার জন্য তখন আর অন্য কোনো দলের সমর্থন দরকার নাই, কারণ 2/3 মেজরিটি হলে সংবিধান সংশোধন করা যায়। এবং আর্টিকেল 70 অনুসারে যেহেতু কোনো এমপি তার দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে না, তাই আপনার দলের এমপিদের ভোট আপনি গ্যারান্টিড নিজের পক্ষে রাখলেন। কাজে সংবিধান তখন প্রধানমন্ত্রী তার ইচ্ছা মতো, সরকারি দল তার ইচ্ছা মতো কাটাছেড়া করতে পারে। 48% ভোট পেয়েছে, কিন্তু 100% মানুষের উপর সে তার পছন্দ মতো সংবিধান চাপিয়ে দিতে পারছে। এই সমস্যার ফলে দেখুন, সে সংবিধান চেঞ্জ করে তত্ত্বাবধায়ক সরকার উঠিয়ে দিল, তাহলে আপনার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের রাস্তা আর থাকলো না। এইটার প্রেক্ষাপট সেখানে রচিত হলো, যেই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে জুলাইয়ে বিপ্লব ঘটলো, কারণ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে সরানোর সকল রাস্তা হাসিনা বন্ধ করে দিল। বিএনপি প্রস্তাব করছে সে উচ্চকক্ষ গঠন করবে, কিন্তু সেই উচ্চকক্ষের কাছে কখনো সংবিধান সংশোধনী প্রস্তাবনা যাবে না, এবং উচ্চকক্ষটা গঠিত হবে কিসের ভিত্তিতে? গঠিত হবে নিম্নকক্ষে যে আসন, সেই আসনের অনুপাতে। অর্থাৎ সেই যে প্রবলেম, হাসিনা যে 48% ভোট নিয়ে 77% সিট পেল, বিএনপির উচ্চকক্ষ ওরকম 48% ভোট নিয়ে 77% আসনের পাওয়ার যে সম্ভাবনা সেটাকে তিরোহিত করবে না, বরং আপনি একইভাবে আপনি যে ধরেন সংসদে আপনি বিএনপি ভোট পেয়েছেন ধরেন 45%, কিন্তু আসন পেল 65%, উচ্চকক্ষ বিএনপি 65%, অর্থাৎ 100টার মধ্যে 65টা সিট পাবে। তাহলে চেক অ্যান্ড ব্যালেন্সটা হলো না। জুলাই সনদে এবং গণভোটে আমরা যে উচ্চকক্ষ চাচ্ছি, সেই উচ্চকক্ষ অনেকে বলছেন যে 100টা নতুন এমপি বানিয়ে লাভ কি? হ্যাঁ, 100টা নতুন এমপি বানিয়ে তার দৈনন্দিন কোনো কাজ নাই, তার বিশেষ কোনো ক্ষমতা নাই, কিন্তু সংবিধানকে সে সুরক্ষা দিবে। অর্থাৎ কোনো দল সাধারণত এই ধরনের ব্যবস্থায়, ফার্স্ট পাস দ্য পোস্ট সিস্টেমে বা কোনো ধরনের ব্যবস্থায় কেউ কোনো দলই 51% বা 50%+1 ভোট পায় না। এটা একটা বিরাট ব্যাপার। বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দল আপনার 50%-এর বেশি ভোট পায় নাই। তাহলে সংবিধান সংশোধন করার সময় রাজনৈতিক দলকে তখন অন্য কারোর সাথে আলোচনা করতে হবে, কনসেশন করতে হবে, অর্থাৎ একটা ডেমোক্রেটিক স্পেস থাকবে, কোনো স্বৈরাচার জন্ম হবে না। এই স্বৈরাচার জন্মানো নার জন্য আপনার এই স্বৈরাচার জন্মানোর রাস্তাটা বন্ধ করার জন্য উচ্চকক্ষ গঠন করার কথা বলা হচ্ছে। এই উচ্চকক্ষের অন্য আর কোনো ফাংশনই নাই, সে শুধু সংবিধানকে রক্ষা করবে, আর কোনো হাসিনা জন্ম নিতে দিবে না, গণতন্ত্রের অধিকার, ভোটের অধিকার নিশ্চয়তা দিবে, এবং আর কখনো আমাদেরকে জুলাইয়ের রাস্তায় নেমে রক্ত দিতে হবে না। বিএনপির যে উচ্চকক্ষের প্রস্তাবনা, সেইটা জুলাইয়ের স্পিরিটের সম্পূর্ণ বিরোধী, আবার সেই স্বৈরাচারী কাঠামোকে ফেরত আনবে, এবং এই উচ্চকক্ষ সম্পূর্ণ শোপিস। এইখানে এই উচ্চকক্ষের
অন্য কাজ তো আগেই ছিল না, এখন যে সংবিধানকে সুরক্ষা দেওয়ার সেই কাজটাও থাকবে না। সিম্পলি আপনি 100টা নতুন এমপিকে বেতন ভাতা দিবেন। জি, এ বিষয়ে আমরা আরও জানবো, তবে নিচ্ছি আরেকটি বিরতি। স্বাগত আরেকবার, দেখছেন ভোটের ট্রেন। আলোচনা করছিলাম ইশতেহার নিয়ে। মোহাম্মদ ইশাক, সর্বশেষ আপনার কাছে জানতে চাই, আপনি যেটি বললেন সেক্ষেত্রে যদি বিএনপি ক্ষমতায় আসে, জুলাই সনদের ভবিষ্যৎ কি? দেখেন, জুলাই সনদ যখন স্বাক্ষরিত হলো, তারপরও জুলাই সনদের ইমপ্লিমেন্টেশন নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব, রাজনৈতিক টানাপোড়েন ছিল। সেই টানাপোড়েনের উৎসটা কি? উৎসটা হচ্ছে দুইটা ক্রুশিয়াল বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। একটা হচ্ছে আপার হাউস পিয়ার, যেটার কাজ আমি অলরেডি বলেছি যে সংবিধানকে সুরক্ষা দেওয়া, এবং দ্বিতীয়টা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। দেখেন, দুইটা বিষয় আলটিমেটলি কিন্তু আমাদের ভোটের অধিকারের সাথে সংযুক্ত। হাসিনা ইচ্ছামতো সংবিধান সংস্কার করে আপনার তত্ত্বাবধায়ক সরকার বাদ দিয়েছে, যার ফলে আমাদের ভোটের অধিকার চলে গিয়েছে। খেয়াল করে দেখেন, সংবিধান এবং তত্ত্বাবধায়ক দুইটা কি জিনিস, সেখানেই বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এ কারণে জুলাই সনদের উপর যে গণভোটটা হচ্ছে, সেই গণভোটটাতে প্রশ্নগুলো এমনভাবে দেওয়া আছে যে এই দুইটা বিষয়ে নোট অফ ডিসেন্ট থাকলেও সেই দুইটা বিষয়ে আপনার সরাসরি গণভোটের যে পিপলস উইল সেইটা হবে। এইটা আপনার ওই যে ঐচ্ছিক বিষয় থেকে সরিয়ে আনা হয়েছে। এই দুইটার ঐচ্ছিক রাখা হয় না, বিএনপি নোট অফ ডিসেন্টকে অগ্রাহ্য করে গণভোটটা হচ্ছে। বাকি যে 30টা বিষয় আছে, যে সেই 30টা বিষয়ে বিএনপি, জামাত, এনসিপির কারো কোনো নোট অফ ডিসেন্ট নাই, ফলে ওই 30টা বিষয় নিয়ে কারো কোনো আপত্তি করার কোনো সুযোগ নাই। আর অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে বলা হয়েছে, সেগুলো আপনার দলগুলো তাদের ইশতেহার অনুযায়ী, তাদের ইচ্ছা অনুযায়ী তারা সংবিধান সংশোধন করবে, তারা তাদের সেগুলো বাস্তবায়ন করবে যদি তাদের ম্যান্ডেট থাকে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া এবং আপার হাউস পিয়ার সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, সেগুলোর বিষয়ে বিএনপির নোট অফ ডিসেন্টকে গ্রাহ্য করা হয়নি। এবং আমরা দেখলাম যে ঠিক যেই আশঙ্কার জায়গা থেকে এই নোট অফ ডিসেন্টকে গ্রাহ্য করা হয়নি, সেই আশঙ্কাটা আমাদের সত্য প্রমাণিত হচ্ছে বিএনপির ইশতেহার থেকে। কারণ আমরা আবার সেই ওইখানে ফেরত যাচ্ছি যেখানে আপনার এতদিন ছিল যে তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধান ইচ্ছা মতো কাটাছেড়া করে আমাদের ভোটের অধিকারটা হরণ করে নিতে চায় রাজনৈতিক দলগুলো। আমরা দেখছি যে বিএনপির ইশতেহারে সেই ব্লু প্রিন্টটা আবার ফিরে আসলো। গণভোট হ্যাঁ জয়যুক্ত হলে কি হবে? গণভোটে হ্যাঁর বিপক্ষে আমরা দেখছি তৃণমূলে বিএনপি প্রচারণা চালাচ্ছে। তারেক রহমান উনি একদিন গণভোটে হ্যাঁর পক্ষে প্রচারণা চালিয়েছেন ব্যাপক সমালোচনার পরে, এরপর কিন্তু উনি কিছু বলেন নাই। কিন্তু তৃণমূলে কিন্তু বিএনপি গণভোটে নায়ের পক্ষে। তারপরও যেহেতু সরাসরি প্রত্যক্ষভাবে এবং গণহারে হ্যাঁর পক্ষে ক্যাম্পেইন চলছে এবং কেউ সরাসরি প্রত্যক্ষভাবে নায়ের পক্ষে ক্যাম্পেইন চালাতে পারছে না, তার ফলে আমি মনে করি যে হ্যাঁ জয়যুক্ত হওয়ার সম্ভাবনাটাই বেশি। কিন্তু হ্যাঁ জয়যুক্ত হলেও বিএনপি যদি 2/3 মেজরিটি নিয়ে সরকার গঠন করে, তাহলে সে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করবে এবং সে তখন আবার আগের সংবিধানে যে 2/3 মেজরিটি দিয়ে সংবিধান সংশোধন করার ক্ষমতা আছে, সেইটা অনুসারে সে সংবিধান সংশোধন করতে উদ্যত হবে। যদি সে 2/3 মেজরিটি না পায়, সেক্ষেত্রে তাকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করতে হবে। সেক্ষেত্রে গণভোটে হ্যাঁ রায়টা আপনার বাস্তবায়িত হওয়ার দিকে যাবে। কিন্তু এই গণভোটের রায় নিয়ে সামনের দিনে অনেক রাজনীতি হবে। এটা মনে করার কোনো সুযোগ নাই যে গণভোটে হ্যাঁ দিলেই রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি যদি সরকারে যায়, সে অটোমেটিক সেটা বাস্তবায়নে আগ্রহী হবে। অনেক ধন্যবাদ আপনাকে মোহাম্মদ ইশাক, আলোচনা করছিলেন আমাদের সঙ্গে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।